মানুষের জীবনে বেঁচে থাকার জন্যে তো শুধু মানুষ শুধু খাবে ঘুমাবে এটার জন্য তো মানুষের জীবন না। অবশ্য মানুষের জীবন কেন এটা নিয়েও হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন। দ্যাট ইজ ভেরি ট্রু, যে আসলে আমরা জীবনে আসি কেন, কার ইচ্ছে আসি, যাই কেন এবং কোথায় যাই, এক্স্যাক্টলি আমরা আসলে কিছুই জানি না। এই মাঝখানের সময়টা মানুষ কিছু করে, এই কাজ করে, জীবনে চলার পথে জীবনের বাঁচার জন্য সংগ্রাম করে, বিচনে সংসার করে, পড়াশুনো করে, জীবনের একটা কিছু কাজ নিয়ে থাকে। এবং এই যে জীবনে বেঁচে থাকার যতগুলো দিন, সেই সব দিনগুলোর মধ্যে কিছুটা সময় তার নিজের জন্যও তার প্রয়োজন হয়। সেটা হচ্ছে যে যেমন বেঁচে থাকার জন্য মানুষের খেতে হয়, ঠিক তেমনি হৃদয়েরও কিছু খাবার আছে, মনের কিছু খাবার আছে, সেটার জন্য মানুষ পড়াশুনো করে, গল্প উপন্যাস পড়ে, ঘোরাঘুরি করে, ফুল দেখে, প্রকৃতি দেখে। ছবিও ঠিক তেমনি এক ব্যাপার, যে কিছুক্ষণের জন্য মানুষকে তার জীবনের বৈচিত্র্যের সাথে মিশিয়ে দিয়ে যায়, কিছুটা আনন্দের জগতে তাকে নিয়ে যায়, কিছুটা সময় তাকে স্বপ্নের জগতেও টেনে নিয়ে যায়, এবং কিছুটা সময় তাকে বৈচিত্র্য দেয়। এবং এই কারণের জন্যই মানুষের জীবনে বেঁচে থাকার জন্যে আনন্দ যেমন একটা প্রয়োজনীয় জিনিস, বেঁচে থাকার জন্য খাবার যেমন একটা প্রয়োজনীয় জিনিস, আনন্দটাও ঠিক তেমনি একটা প্রয়োজনীয় জিনিস। এটা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। এবং আনন্দের হাজারটা রকম প্রকাশ আছে, সে তার মধ্যে চলচ্চিত্র হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ, যেখানে মানুষ কিছুক্ষণের জন্যে আনন্দ পায় এবং জীবনের অনেক দুঃখ থেকে, অনেক যন্ত্রণা থেকে কিছুক্ষণের জন্যে স্বপ্নের জগতেও সে চলে যেতে পারে। আবার নিজের জীবনে যেটা সে করতে পারে না, সেই সব জিনিসও চলচ্চিত্র জগতের মধ্যে চলচ্চিত্রে দেখে সে এক ধরনের এক্সাইটমেন্ট ফিল করতে পারে। সো ইটস সাম সর্ট অফ এনজয়মেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাম সর্ট অফ লার্নিং অলসো। মানুষের নিজের জীবনের সাথে একটা কল্পনা যেটা করে, আনন্দ হোক, বেদনা হোক, সব কিছুর সাথে সে তার নিজের অ্যাডজাস্টমেন্টটা করে। সে কারণের জন্যই সে সেটা আগের মধ্যে কিছু আনন্দ, কিছু সময়তে জীবন থেকে বেঁচে থাকার জন্যই চলচ্চিত্রটা আসে। আসলে এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ট্রুথ। এর বাইরে কিন্তু একটা আনন্দের একটা পার্ট হিসেবেই তো আসে চলচ্চিত্র। তা নাহলে চলচ্চিত্র না হলে চলবে না এমন তো কোনো কথা না। খাবার না হলে বাঁচবে না, কিন্তু চলচ্চিত্র না হলে তো বাঁচবে মানুষ। কিন্তু ইট ইজ এ পার্ট অফ লাইফ, পার্ট অফ ইয়োর জার্নি। এই যে জন্মের পর থেকে মরা পর্যন্ত যাব, এর মাঝখানে যে জার্নির মধ্যে এটা একটা পার্ট। পরিবর্তন তো হয়েছে, সমাজের সব স্তরই পরিবর্তন হয়েছে। সেটা আমার সময়ে চলচ্চিত্র যেমন ছিল, আজকে চলচ্চিত্র হয়তো তেমন একটা পর্যায়ে নাই। ঠিক এমনিভাবে বলা যেতে পারে যে সমাজ তখন যেমন ছিল, আজকে সমাজ কিন্তু সেখানে নাই, সে অবস্থায় নাই। কাজে আমরা যে কারণের জন্য চলচ্চিত্র দেখতাম বা ভাবতাম, আজকে কিন্তু সেই কারণের জন্য চলচ্চিত্র দেখা বা ভাবনা ঠিক একই কারণের জন্য হয় না। কিছুটা মিল হয়তো থাকে, কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু মিল থাকে না। যেমন আমাদের সময়ে আমরা চলচ্চিত্র একটা, ইট ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য হোল ডে, যেমন উইক হলেও বলা যেতে পারে, যে একটা সপ্তাহের মধ্যে আমরা ফ্যামিলিকে নিয়ে একটা উৎসবের মতো একটা আনন্দের দিন, একটা আনন্দের সময় টোটাল ফ্যামিলিকে নিয়ে, বাবা মা ভাই বোন সবাই মিলিতভাবে একটা ছবিতে অভিনয় দেখতে যেতাম বা ছবি দেখতাম বা ফিল করতাম। এবং অনেক সময় দেখা যেত যে সেই সব ছবির চরিত্রগুলো আমরা বাবা মা যারা ছিলেন তারা এমন, তাদের কাছে ভাল লাগতো হয়তো যে আদর্শবাদী যেসব চরিত্রগুলো ছিল, এখনকার মতো অনাদর্শ চরিত্র না। নিজের ছেলে মেয়েদের নামও সেইভাবেই রাখতো, মানে ছবির হিরো হিরোইনদের নাম। তখন দেখা যেত যে সমাজে যারা আছে তারা তাদের নিজেদের ছেলে মেয়েদের নাম সেভাবেই রাখতো, কারণ তারা মনে মনে ভাবতো, আমার ছেলেটা যদি এই ছবির এই হিরোর মতো নাম করা ছেলে হয়, বা ভালো ছেলে হয়, ভালো চরিত্রের ছেলে হয়, বা আমার মেয়েটা এরকম যদি বড় গায়িকা হয়, বড় গায়ক হয়, বা
সমাজের জন্য ভালো কাজ কিছু করতে পারে, এই ধরনের একটা মানসিকতা নিয়ে তারা সবাই নিয়ে, এবং এর মধ্যে আনন্দ, নাচ গান সব কিছু সুন্দর, একটা সুন্দর জিনিস খোঁজার তারা চেষ্টা করতো। এখন তো আর সে জিনিসটা হয় না এই কারণের জন্য হয় যে বাবা মা, হয়তো সমাজ পরিবর্তন হয়ে গেছে, বাবা মা টোটাল ফ্যামিলি আর একসাথে ছবি দেখতে পারে না। কারণ তখন তো ছবি নর্মালি সবগুলো ছবি এক একটা বাদে সবগুলো ছবি হতো ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ সবাই দেখতে পারবে। এখন তো ছবির মধ্যেও ক্লাসিফিকেশন হয়ে গেছে, ইউনিভার্সাল হতে পারে, ফর অ্যাডাল্টস অনলি হতে পারে, ফর চিলড্রেন হতে পারে। তো এখন আমরাই তো সমাজকে ভাগ করে দিয়েছি। এখন ছেলে মেয়ে যারা আছে, তারা অল্প বয়স্ক যারা আছে, তারা বাবা মার সাথে অনেক ছবি দেখতে পারে না, অ্যাডাল্টস অনলি যেগুলো দেখতে পারবে না। বাবা মাও সেটা তাদের ইয়াং ছেলেদের সাথে দেখতেও সেটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। সেই কারণের জন্য এখন আর সেই ছবিও তারা দেখেন না। আর এখন ছবির নায়ক নায়িকাদের নামও খুব বেশি সমাজে যে প্রচলিত হয় তা ঠিক হয় না। কারণ মানুষের চোখে যে চলচ্চিত্রের যে নায়ক নায়িকারা, যে আদর্শবাদী নায়ক নায়িকারা ছিল, মানুষ ব্যক্তি জীবনে যারই পছন্দ করুক আর না করুক, ব্যক্তি জীবনে কিন্তু সবসময় মানুষ আদর্শের পূজারী। মানুষ সবসময় ভালো একটা জিনিসের কথাই সে ভাববে। একটা ভালো লোক, একটা ধার্মিক লোক, বা একটা সজ্জন ব্যক্তি, সমাজের পরোপকারী লোক, এইগুলোকে মানুষ পছন্দ করতো। নিজে যদি করতে পারতো কি পারতো না সেটা বড় কথা না। আজকেও আমরা যেমন দেখি যে আমাদের সময় তো তখন কখনো ছিল না যে বৃদ্ধাশ্রম, বাবা মাকে রেখে বাড়িতে একা একা থাকছে, এখন দেখা যায়। আমাদের সময় তো আমরা সেটা কল্পনাও করতে পারতাম না, কারণ আমরা ঘর থেকে বেরোতাম বাবা মার কাছে অনুমতি নিয়ে, তাদের সাথে কথা বলে, তাদেরকে সালাম করে এইভাবে যেতাম। এবং আজকে সেই সময়টা হয়তো পরিবর্তন হয়ে গেছে, যুগের পরিবর্তনের সাথে সাথে আজকাল মানসিক চিন্তাও পরিবর্তন হয়ে গেছে। মানুষ আসলে মানবিক মূল্যবোধ যেগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি হারিয়ে ফেলেছি, আমার ধারণা। অবশ্য অনেকে হয়তো কথাটা পছন্দ নাও করতে পারেন, কিন্তু আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমরা আসলে মানবিক মূল্যবোধটা হারিয়ে ফেলে আমরা অনেকটা অমানুষের মতো পর্যায়ে চলে গেছি। অমানুষ বলাও ঠিক হবে না, আমার মনে হয় অনেকটা যান্ত্রিক মানুষের পর্যায়ে চলে গেছি। আমি এটাকে অনেক সময় হেসে হেসে আমার বন্ধুদের বলি যে আমরা অনেকটা রোবটের মতো হয়ে গেছি আর কি। যে রোবট টেকনিক্যালি অনেক ডেভেলপড, মানুষের চেয়ে অনেক ডেভেলপড হতে পারে, কাজ করতে পারে মানুষের চেয়ে। রোবট একটা জিনিস পারে না, সেটা হচ্ছে যে রোবট কাঁদতে পারে না, অর্থাৎ তার চোখ দিয়ে পানি আসে না। এই একটা জায়গায় মানুষের সাথে রোবটের একটা ডিফারেন্স, ভীষণ রকম ডিফারেন্স। যেটা কারণ কাঁদতে হলে হার্ট লাগে, আর হার্ট হৃদয় যেটা বলি আমরা, সেই হৃদয়টা বোধহয় এখন আমাদের অনেকটা অভাব হয়ে গেছে। আমরা এখন যা কিছুই করি আমরা আমাদের মেধা দিয়ে করি, অর্থাৎ ব্রেন দিয়ে করার চেষ্টা করি। যা কিছুই করি আমরা হিসাব করি, আমরা ব্রেন দিয়ে চেষ্টা করি, কিন্তু হৃদয় দিয়ে যে খুব একটা চেষ্টা করি তা ঠিক আমার মনে হয় না আমরা করি এখন। কারণ বাবা মার কাছে ছেলেরাও যারা আছে, যারা বাবা মাকে বাসায় রেখে যাচ্ছে, দেশে বাইরে থাকছে, প্রয়োজনে অপ্রয়োজনে মাসের শেষে তাদের কাছে টাকা পাঠিয়ে দেয়া বা একটা টেলিফোন করে খবর নেয়া, মনে করি তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু টেলিফোনের মাধ্যমে তার দেহের সাথে, তার চেহারা, চোখের দৃষ্টির সাথে যে তার চোখের দৃষ্টি মিলছে না, মাঝখানে যে একটা আড়াল রয়ে গেছে, একটা মেশিনের আড়াল রয়ে গেছে, একটা দূরত্ব রয়ে গেছে, সেই জিনিসটাকে আমরা ফিল করতে পারছে না বর্তমান সময়। আমরা ফিল করতাম যে আমাদের কাছে হাসি বলা হোক, কান্না বলা হোক, যা কিছুই করা হোক, আমরা কিন্তু কাছে থাকতে, ইন দেয়ার টাচ, আমরা টাচ জিনিসটাকে অনেক দামি মনে করতাম। এখন ঠিক এটাকে এখন টাচটা চলে আসছে অনেকটা ব্যবসায়িক আকারে। যেমন আমরা প্রেম করতাম যখন, তখনও টাচ হতো,
কিন্তু অনেক অনেক পরে, অর্থাৎ একটা হাতকে আর একটা হাত দিয়ে টাচ করতে হলে 4-5 বছর আমাদের বোধহয় লেগে যেত। আর এখন প্রথম দিনই যখন আলাপ পরিচয় হয়, প্রথম দিনই লাফ দিয়েই তুমি বলা হয়, ইভিনিংয়ে বলা হয় চলো কফি খেয়ে আসি, যেটা আমাদের হয়তো বলতে আমাদের হয়তো 2 বছর বা 5 বছর লেগে যেত। আমার মতে আর কি, আমরা যাযাবর বলেছিলেন ইনডাইরেক্টলি কথাটা, উনি বলেছিলেন যে এই হিসাবে সেইটাকেই ভাগ করে নেওয়া যায় যে আমরা বিজ্ঞান দিয়েছে আমাদেরকে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমিও সেটারই আরেকটু প্রতিধ্বনি করতে চাই, সেটা হচ্ছে যে বিজ্ঞান আমাদেরকে অনেক উন্নত দিয়েছে, অনেক কিছুতে ডেভেলপমেন্ট দিয়েছে, কিন্তু আমাদের হৃদয়বৃত্তিটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। বড় পর্দায় নিজেকে দেখার, এটা মানে বলা আমার জন্য খুব বেশি একটা অন্যদের কথার মতো খুব একটা মিলবে বলে আমার মনে হয় না। এই কারণের জন্যে যে আমি জীবনে কোনো দিন ছবির জগতে কাজ করব বা ছবিতে হিরো হব বা ছবি নিয়ে থাকব, এটা নিয়ে আমি জীবনে কখনো ভাবিনি। এটা আমার, ইট ইজ নট পার্ট অফ মাই ইমাজিনেশন। আমাদের দেশে বহু জনকে আমি চিনি যারা ছোটোবেলা বোম্বেতে চলে গেছে, কলকাতাতে চলে গেছে, অভিনয়কে ভালোবাসতো বা ছবি বানাতে ভালোবাসতো। সেই ভালোবাসার কারণের জন্য তারা সেটা শেখার জন্যে তারা ওখানে চলে গেছে। আমি কিন্তু সেটা, এই ধরনের কোনো ব্যাপারই আমার মধ্যে ছিল না। আমি কোনোদিন কোনো নাটক করিনি, আমি কোনোদিন কোনো নাটক দেখিনি, আমি কোনোদিন নাটকের অভিনয় করার চিন্তা করিনি। আমি আমি সারাদিন খেলাধুলা করতাম, রাজনীতি করতাম, এবং ছবি দেখার একটা শখ ছিল। এটা একটা প্রচণ্ড শখ ছিল। সপ্তাহে প্রায় 4টা ছবি, আমি 3-4টা ছবি আমার প্রতি সপ্তাহে দেখা হতো। এবং দুই এক সময় মধ্যে মধ্যে মনে হতো, দুই এক সময় অনেক জিনিসের মতোই, তখন তো একটা জিনিসে ফিক্সড ছিল না। অনেকে আছে যারা জীবনে একটা জিনিসই ফিক্সড করে এবং সেটা হবার জন্য চেষ্টা করে, কিন্তু আমি বলবো যে আমার জীবনের এই ফিক্সেশন অফ দ্য টার্গেট, এটা সবসময় জাম্প করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। এক সময় আমার মনে হয়েছে আমি বড় ফুটবলার হব, সারা পৃথিবীর মধ্যে আমার নাম ছড়িয়ে পড়বে। আবার এক সময় মনে হয়েছে যে আমি বড় একজন লেখক হব, আর সারা পৃথিবীতে আমার নাম ছড়িয়ে পড়বে। এক সময় মনে হয়েছে আমি রাজনীতি করব, দেশের জন্য, মানুষের জন্য কাজ করব। এবং আজকে বলতে খুব একটা দ্বিধা নেই যে যতগুলো জিনিসই আমি করতে চেষ্টা করেছি, সবগুলো জিনিসই আমি কিন্তু একটু একটু করে কিছু পেয়েছি। যেমন বই লিখতে আমি যখন বলেছি, তখন আমি 3-4টা বই আমার লেখা মার্কেটে আছে, তারপরে আবার বই লেখা একেবারেই বন্ধ। রাজনীতির কথা বলেছি যখন, তখনও বলেছি যে আমি 1965-এ ময়মনসিংহ ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি হয়েছিলাম। তখন আমার সাথে যারা কাজ করতো তারা বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। তো আমি সেখানেও স্বাধীনতা যুদ্ধের জাস্ট ইমিডিয়েট পরে আমি ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। কাজে সেখানেও আমার একটা কিছু হয়েছে, কিন্তু তারপরে আর হয়নি। যেমন আমার অন্য অনেক বন্ধু মিনিস্টার হয়েছে, আমি কিন্তু সেখানে সে পর্যন্ত যেতে পারিনি। অর্থাৎ আমি সবসময়ই, আমার মনে হয় আর কি যেন, যে আমি নিজেই বলি আর কি, ইটস সামথিং লাইক দ্যাট, যে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। তো এই টাইমে এসে চলচ্চিত্র জগতে আমার আসার এবং চলচ্চিত্র জগতে অভিনয় করার কোনো শখ আমার ছিল না কোনো কালেই। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমি যখন আসলে যে কোনোভাবেই হোক, আমি স্বাধীনতার প্রথম ছবি, বাংলাদেশের প্রথম ছবি ওরা 11 জন আমি তৈরি করলাম প্রডিউসার হিসেবে, এবং সেখানে আমি অ্যাক্টিং করিনি। তার পরবর্তী পর্যায়ে এই ছবিটা জাতির জনক বঙ্গবন্ধু দেখার পরে কিভাবে দেখলেন আমি জানি না, আমি বলিও নেই, আমি ব্যবস্থাও করিনি, যদিও ওনার সাথে আমার তখন অত্যন্ত সম্পর্ক ছিল, যেহেতু আমি ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমাকে প্রায়ই সেখানে যেতে হতো। তো
উনি বললেন যে ভালোই তো করছিস, থেকে যা। আমার ইউনিভার্সিটির লেখাপড়া শেষ হয়ে গেল, তখন আমি ভাবলাম যে থাকি। আর ওরা 11 জন তো আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার তো অসুবিধা কী। অ্যান্ড দেন আই ট্রাইড উইথ মাসুদ রানা। এবং মাসুদ রানাতে এসে আমি অভিনয় করবো না এটা তো আমি নিজেই জানি, বাট আই উইল ডাইরেক্ট দ্য মুভি অ্যান্ড আই অ্যাজ নর্মাল আই ওয়াজ প্রডিউসার। কিন্তু একটা কমিটি করলাম যে মাসুদ রানা কারা করবে, কে করবে, এইটা ঠিক করার জন্যে। এবং এই অনেক ছবি দিয়ে বেছে 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 লাস্ট টাইমে একদিন এসে দেখা গেল যে 5 জনকে আমি সিলেকশন করেছিলাম যে তারা সিলেক্ট করবে, আমিও তার মধ্যে একজন ছিলাম। তা আমি বাদে আর 4 জন ইনডাইরেক্টলি বলা যায় যে আমার এগেনস্টে কুহু করে ফেললো, এবং কুহু করে তারা বলল যে মাসুদ রানা তুমি করবে। তা আমি অনেকটা হতভম্ব হয়ে প্রথমে তো বিশ্বাস করলাম না, তারপরে যখন দেখলাম যে দে আর অল সিরিয়াস, তখন আমি অনেকটা অ্যাকসেপ্ট করলাম। তার মধ্যে এস এম শফি বলে একজন ভদ্রলোক ছিলেন, পরিচালক সিনিয়র। উনি বললেন যে শুরুতে হয়তো আপনি একটু অস্বস্তি ফিল করতে পারেন, আমি আপনার ছবি 3-4 দিন আমি পরিচালনা করে দেবো, আপনি শুধু অ্যাক্টিংটা নিয়ে থাকবেন 4-5 দিন। তারপরে আপনি যখন রাশটা দেখবেন, দেন ইউ উইল গেট ইউর কনফিডেন্স ব্যাক অ্যান্ড আপনি তখন নিজেই কাজ করবেন। সো আমি প্রথম দিন যখন শুটিং করলাম, বড় পর্দা ছোটো পর্দাগুলো আমার কোনো পরোয়া নেই। শুটিং করার পরে আমি নেগেটিভটা যখন 4 দিনের শুটিং করার পরে নেগেটিভটা ডেভেলপ করে আমি সেটাকে রাশ করলাম। রাশ প্রিন্ট দেখে আমি ফার্স্ট রাশ প্রিন্টে তো অন্য সবাই একটা বিরাট একটা পর্দায় আমাকে দেখা যায়, কি দেখা যায়, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে তার। কিন্তু আমার যেটা হলো সেটা হলো যে এরা যে জোর করে আমাকে নামালো আর আমার টাকাগুলো আমি খরচ করছি, আসলে কি আমি চলবো কি না। তো রাশ প্রিন্ট দেখে মনে হলো যে না, খুব একটা খারাপ বোধহয় লাগছে না, ব্যাস এইটাই খুব একটা খারাপ বোধহয় লাগছে না, এইটাই বোধহয় আমার ইম্প্যাক্ট, মানে বড় পর্দায় যে আমি তারপরে তো দ্যাট পিকচার ওয়ান অনলি ফার্স্ট পিকচার দ্যাট মেড মি, তাদের ভাষায় সেই সময়, দ্যাট মেড মি এ স্টার। অ্যান্ড সেকেন্ড ছবি যখন করলাম এপার ওপার, দ্যাট মেড মি সুপারস্টার। এবং ইটস এ আমি আজও সেই কারণের জন্য বলি, ইটস অল বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ যাকে স্টার বানান বা সুপারস্টার বানান, যাই কিছু বানান, শিল্পী বানান, এটা মানুষ অ্যাকোয়ার করতে পারে না। যারা বলে তারা এক্সাম্পল হিসেবে 2-1জনকে দাঁড়া করাতে পারে, নাসিরুদ্দিন শাহকে দাঁড়া করাতে পারে, বা এরকম 2-1জনকে দাঁড়া করাতে পারে, অভিনয় করে তারা বড় হয়েছে। কিন্তু দিলীপ কুমারকে তো অভিনয় করে দাঁড়া করানো হয়নি, মানে অভিনয় শিখে আসেননি। অমিতাভ বচ্চন অভিনয় শিখে আসেননি। তো নাসিরুদ্দিন শাহ ভালো আর্টিস্ট সার্টেনলি। ঠিক এমনিভাবে কবি সাহিত্যিক থেকে শুরু করে আমার ফ্রেন্ড নির্মলেন্দু গুণ, বাংলাদেশের অন্য শ্রেষ্ঠ কবি এখন, ওর যন্ত্রণায় তো আমি কলেজে জীবনে পড়াশোনা করতে পারতাম না অনেক সময়। এটা একটা কবিতা লিখেই চলে আসতো, দোস্ত দেখো তো একটু, আমি কবিতাটা পড়ি। আমি বললাম যে আমি তো পাগল হয়ে যাব তোর কবিতা শুনতে শুনতে, তুই কী কবিতা আবার লিখে নিয়ে আসছিস। আবার লিখতো, আমার বল ধর এটা ভাল লাগে না, আচ্ছা আবার গিয়ে কবিতা লিখতো, আবার তো এই লিখতে লিখতে তার পরবর্তী পর্যায়ে কী হলো, সে কিন্তু জন্মগতভাবেই মানে সৃষ্টিকর্তাই তাকে কবি বানানোর জন্যই তার সৃষ্টি হয়েছে। এবং ঠিক এমনিভাবে আমি অনেক গায়ক গায়িকাকেও দেখেছি যে যারা জীবনে কোনদিন গান গায়নি, গানের জন্য চর্চাও করেনি, চর্চা করে অনেক গায়ক গায়িকা হয়েছে, বড় বড় গায়ক গায়িকা হয়েছে, কিন্তু তারপরেও চর্চা কম করে তাদেরকে আউটপাস করা, বাংলাদেশে শুধু নয় হোল পৃথিবীতেই আমি 1000 জনের নাম বলতে পারবো যাদের তুলনায় কেউ করতে পারে না। যদি এত চর্চা করেই হতো তাহলে আমি বলবো যে রুনা লালের কথাই যদি আমরা বলি, উনি তো ফার্স্ট গান গেয়েছে যখন তার বয়স 13 বছর কি 14 বছর। তো চর্চা 6 বছর পর্যন্ত তো বাচ্চাই ছিল,
করতো, তখন কি ওইটার মধ্যে চর্চা হয়েছে? তা তো হয়নি। তাহলে 5 বছর বা 6 বছর চর্চা করেছে, যদি করেও থাকে। তো 6 বছরের চেয়ে তো 15 বছর 20 বছর পর্যন্ত চর্চা করতে তো আমি বহুজনকে দেখেছি, যারা এখন পর্যন্ত ওই মানুষকে গান শিখিয়ে বেড়াচ্ছে, তাদের কাছে শিখছে, কিন্তু শেখার পরে তারা একজন সাবিনা হয়ে যাচ্ছে, একজন রুনা হয়ে যাচ্ছে, কিন্তু সবাই তো তা হতে পারছে না। তার 2-1 জন গান গাচ্ছে, কিন্তু তারা কেউ সেটা হতে পারছে না। তো সেই কারণের জন্যই আমি বলবো যে এই সব জিনিসগুলো, স্পেশালি আর্ট অ্যান্ড কালচারের জিনিসগুলো, এগুলি সব আল্লাহ তাআলার দেয়া। ইটস অলমাইটি আল্লাহ। নাম, সুনাম, দুর্নাম যা কিছুই হোক, পপুলারিটি, এই সব কিছুই আল্লাহ তাআলার দেয়া হবে। এর মধ্যে কারো অহংকার করার কিছু নাই, কারো বড় কথা বলার কিছু নাই। যে যতটুকু হয়েছে ততটুকু তার নিজের বাহাদুরিতে হয়েছে, কথা বলা যাবে না। হ্যাঁ, তার কষ্ট থাকতে পারে, সে এটার জন্য চেষ্টা করেছে, হতে পারে, কিন্তু তার মধ্যে যেটা দেয়ার, সেটা সৃষ্টিকর্তাই দিয়েছে। কাজেই আমি আজকে যেখানে দাঁড়িয়েছি, সেখানেও আমার যতটুকু পাওনা, আমি মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, লক্ষ কোটি জনতার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটাও আমি জানি যে সেটাও আমার সৃষ্টিকর্তারই দেয়া। এখানে আমার বলার বা আমি এটা করেছি, আমি ওটা করেছি, এমন আমার কিচ্ছু নেই। সিনেমা হল যদি বলতে হয়, তাহলে তো এখন আসলে মনে এত বছর পরে, 50 বছর পরে সব হলের কথা মুশকিল নাম করা। তারপর আমি যতগুলো হলের নাম যেগুলো আছে সেগুলো মনে করার চেষ্টা করি। যেমন তাজমহল ছিল, রূপমহল ছিল, মুকুল যেটা ছিল সেটা পরবর্তী পর্যায়ে আজাদ হয়েছে। তারপরে নিশাত ছিল, মধুমিতা ছিল, অভিসার ছিল, গুলিস্তান ছিল, গুলিস্তানের উপরই আর একটা ছোট্ট হল ছিল, নাজ ছিল। তার পরবর্তী পর্যায়ে এরপরে আস্তে আস্তে আরও কিছু হল বাড়া শুরু করলো। এগুলো সব পুরনো ওল্ড হল অ্যান্ড গুলিস্তান মেইনলি। আর আমার এদিকে তার পরবর্তী পর্যায়ে তো বহুত হলই হয়েছে, মিরপুরের দিকে অনেক হল হয়েছে। তারপরে মাঝখানে ধানমন্ডির ওদিকেও কিছু হল হয়েছে। তারপরে এখানে আনন্দ সিনেমা হলও হয়েছে। এরকম এরপরে অনেক সিনেমা হলই, ঢাকাতে বহু সিনেমা হল হয়েছে। কিন্তু তখন সবচেয়ে আমি স্পেশালি যখন ময়মনসিংহ থাকতাম, ময়মনসিংহ থেকে আমি ঢাকাতে সিনেমা দেখতে চলে আসতাম। এবং সেই সময় আমি ছবি দেখতাম সেখানে, মানে রবিবার দিন মর্নিং শো চলতো, মর্নিং শো, ম্যাটিনি শো, ইভিনিং শো, নাইট শো। আর রবিবারেও চলতো মর্নিং শো, ম্যাটিনি শো, ইভিনিং শো, নাইট শো। তা আমি ওইখান থেকে বরিশাল, আমার ময়মনসিংহ থেকে আসতামই আমি এই 8টা ছবি দেখার জন্যই। মানে টিকিট এসেই আগে টিকিট কিনে নিতাম, একটার থেকে নেমে দৌড়ে আরেকটাতে উঠতাম, স্কুটারে অথবা রিক্সায়, তারপরে আরেকটা হলে সিনেমা গিয়ে আরেকটা হলে আমি ছবি দেখতাম। তবে এই সময় সবচেয়ে, এবং তখন অনেকগুলো চিন্তা করতে হতো, কোন হল থেকে কোন হলে দূরত্ব কত, কোন ছবির কতটুক দৈর্ঘ্য, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করি তারপরেই আমরা সাজাতাম আর কি। 3-4 বন্ধু আসতাম আমরা। তবে বেশিরভাগ ছবি আমার দেখা হয়েছে গুলিস্তান সিনেমা হলে। কারণ গুলিস্তানটা তখন আমি যখন কলেজে পড়ি আর কি, তখন গুলিস্তান হলটা তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য প্রথম বোধহয় এয়ার কন্ডিশন সিনেমা হল গুলিস্তান। এবং গুলিস্তানের হলের সিটগুলো ছিল সবগুলি বিদেশ থেকে আনা, মানে নর্মাল চেয়ার বসার সিটগুলো ছিল। তো এই গুলিস্তানে মানে ছবি দেখবই আমি, মানে যে ওই গুলিস্তানকে টার্গেট করেই টিকিট করা হতো আর কি। তো গুলিস্তানটাই বেশি হতো। আর ওইখানে ডিসি ব্যালকনি ছিল উপরের তলায়, ব্যালকনি ছিল 2.5 টাকা। আর সবসময় আমি আর ডিসি বোধহয় ছিল 3 টাকা, কিন্তু ডিসিটা আরেকটু উপরে ছিল, আমার কাছে ভালো লাগতো না, আমার কাছে ব্যালকনিটাই ভালো লাগতো। এবং এই ব্যালকনিতেই আমি সবসময় ছবি দেখতাম। এইখানে আমি ছবি বেশি দেখেছি, সবচেয়ে বেশি দেখেছি এবং সবচেয়ে বেশি ভালোবেসেছি। তারপরে যেটা দেখা হতো
সেটা হচ্ছে নাজে, গুলিস্তানের সাথেই নাজ, দোতলা তেতলায় উঠে গেলে হেঁটে গেলেই নাজ। তারপরে যেটা দেখা হচ্ছে সেটা ছিল মধুমিতা। মধুমিতাও এর পরবর্তী পর্যায়ে আসলো। এটা এয়ার কন্ডিশন হল, অত্যন্ত পলিশড হল, অত্যন্ত নামকরা হল, ভালো হল। এবং নাজে মধুমিতার মালিক যিনি ছিলেন উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত আদর করতেন। এবং আমি নিজে যখন মাসুদ রানা তৈরি করি তখন উনি আমি বলছিলেন যে আমার হল যতদিন পর্যন্ত মাসুদ রানা চলে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। আমার আমার এমনি আমার 3 ছেলে, আমার আর এক ছেলে আপনি। তো এই উনি অত্যন্ত আদর করতেন আমাকে। তো না, তো ওই এরপরে ওই ওনার ছেলে যারা ছিল আর কি, এখনও আছে, এখন নওশাদ বোধহয় এখন নাজের ওইটা চালায়, বন্ধ করে দেবে শুনেছি, খুব খারাপ লাগে শুনতে। বড় ছেলেটার নাম ছিল ফারুক, ও আমার বন্ধু ছিল। মেজো ছিল জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন বেঁচে আছে কিনা আমি ঠিক জানি না এখন। ফারুক মারা গেছে, আর আঙ্কেল তো মারা গেছেন আরও অনেক আগেই। ওরা অনেক চেষ্টা করেছে অবশ্য যে ওই ছবির সিনেমাটাকে, হলটাকে না ভাঙার জন্য চেষ্টা চরিত করেছে, কিন্তু আমার সেদিন শুনলাম যে নাকি এবার ভেঙে ফেলবে। অবশ্য এখনও টেনে নিয়ে যাচ্ছে লায়নের মালিকের ছেলে, যে সে আমাদের সাথেই প্রডিউসার করতো, অনেক ছবি প্রডিউস করেছে, ছবিতে আমি অভিনয় করেছি। মির্জা আব্দুল খালেক, মির্জা আব্দুল খালেকের বাবা আবার ওই ওল্ড টাউনের একজন অত্যন্ত প্রতাপসম্পন্ন ব্যক্তি ছিলেন। ওই আগে যেমন সর্দার মানে ওই এলাকা ভিত্তিক একটা ইয়ে থাকতো, হ্যাঁ হ্যাঁ, ওইটার চিফ ছিলেন উনি। অত্যন্ত মানে ক্ষমতা, অনেক এলাকা জুড়েই ওদের সম্পত্তি ছিল। তো এই খালেক সেদিন বলছিল আর কি যে এই বোধহয় হলটাকে, যদিও এখন 3টা হল মানে ওখানে চলছে, সে ওই কি হল যেন বলে এখন, এই 250-300 সিটের সিনেপ্লেক্স, এই সিনেপ্লেক্স চলছে। খালেক সিনেপ্লেক্স বানিয়েছে আরও তারপরে বোধহয় হচ্ছে মানে ওর খরচের টাকাটা উঠছে না আর কি। সে তো ফিল্ম পড়াশোনা করে আসেনি, ফিল্মকে বোঝার জন্যে বা ফিল্মকে ভালোবেসে তার জন্য কিছু করার জন্যে এইরকম লক্ষ্য তো এখানে দেওয়া হয়নি, বা দিয়ে তাকে 4 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত শিখে সে এটার জন্য কাজ করুক তা তো দেওয়া হয়নি। একজন জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি উপরের সেক্রেটারি হবে, মাঝখানে 3 মাস তার গ্যাপ আছে, সময় আছে, ঠিক আছে ওইখানে পাঠিয়ে দাও। সে 6 মাস এখানে চাকরি বাকরি কোনো রকম চাকরি বাকরি করে সে চলে গেল। তো সে কী করবে? আমি 1.5 বছর পরে এফডিসির মধ্যে হঠাৎ একদিন গিয়ে দেখলাম যে 4 নম্বর আর 3 নম্বর 4 নম্বর ফ্লোর ভেঙে মাটির মধ্যে গুঁড়িয়ে দেওয়া। তো আমার 2 চোখ দিয়ে পানি চলে আসলো, কারণ এইখানে আমার জীবনের অনেক ছবি, সুপার হিট ছবি দেশে বিদেশে ভেঙে দিলেও দুঃখ নাই, কিন্তু কথা হচ্ছে যে ভেঙে তারা কি করবে। সেখানে দেখলাম বিল্ডিং তৈরি হচ্ছে। জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, যে এখানে নিচে মার্কেট হবে, তারপরে শুটিং স্পট হবে, তারপরে সিনেমা হল হবে। কি হবে আমি তো এটাই বুঝতে পারলাম না, এটার নাম কি হবে? শপিং কমপ্লেক্স, দেন সার্টেনলি দিস ইজ নট সিনেমা। তারা তো নামই ঠিক করতে পারে না। তো তারা এই নামটাই যখন জানেন না, দে আর নাথিং বাট দ্য কিলার্স। তারা খুনি ছাড়া আর তো কিছু না। তারা সিনিয়র যারা প্রডিউসার ডিরেক্টর আছে বা আমরা যারা আছি, আমাদের কাছে তো জিজ্ঞেস করতে পারতো, করো সরকারি করবে, করো তোমরা অন্তত আমাদের জিজ্ঞেস করতে পারতে যে আমাদের এখানে ফিল্মের আমরা একটা কিছু করতে চাই, কিভাবে কি চান আপনারা, কোনটা করলে ভালো হয়। আমরা এখানে যা 50 বছর কাজ করেছি, আমরা তো ভালো বলতে পারবো। তুমি এসে এখন এটাকে তুমি নামকরণই করতে পারছো না। একবার বলো কমপ্লেক্স, একবার বলো মার্কেট, একবার বলো সিনেমা, কি বলে ওরাই বুঝতে পারে। অর্ধেক হয়ে বসে আছে আর এই বছর পর্যন্ত। তো সিনেমাটা হবে কোথায়? আর সিনেমা যদি না হয়, খাবার যদি না থাকে, খাবে কি? সিনেমা হলগুলো খাবে কি? তাকে তো সিনেমা থাকতে হবে তার কাছে। তো সিনেমা না থাকলে সিনেমা হলগুলো চলবে কী করে? বিদেশি ছবির উপরে ভরসা করে, বিদেশি ছবি তো বাংলাদেশের লোকজনের উপরে তো টোটাল হল চলতে পারে না। কারণ বাংলাদেশের সবাই তো আর ইংরেজি জানে না, হিন্দি জানে না, উর্দু জানে না, বুলগেরিয়ান জানে না, রাশিয়ান জানে না। তারা 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 তো 1 দিন 2 দিনের জন্য দেখতে পারে। আমরা যেমন বলি যে ফিল্মের নিজস্ব কোনো ভাষা নেই, তার নিজের ভাষা আছে। তো
তো সেই ভাষা দেখতে তারা হয়তো বছরে একদিন যেতে পারে, তাতে তো তার জীবন বাঁচবে না, হল বাঁচবে না, ছবি জগৎ বাঁচবে না। কাজেই আমি তো এর জন্য সম্পূর্ণরূপে দায়ী করবো, ইটস আপ টু দ্য গভর্নমেন্ট। প্রত্যেকটা সরকারি শুধু পুরস্কার দেওয়ার নাম করে পুরস্কার দেয়, কারা দেয় তাও জানা যায় না, এবং কি পুরস্কার দেয় সেটারও কোনো অর্থ আমরা খুঁজে পাই না, কারণ সে পুরস্কারের কোনো ভ্যালু নেই একটা রুম নষ্ট করা ছাড়া। যারা আমরা পুরস্কার পেয়েছি, একটা রুম নষ্ট হয়েছে আমাদের, আর কিছু হয়নি। কারণ ওই পুরস্কারটা না হলে ওটা মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয়, কারণ ওই পুরস্কার সার্টিফিকেটটা নিয়ে সেক্রেটারিয়েটে ঢোকা যায় না। আর এই পুরস্কার পাওয়া দূরের কথা, আজীবন সম্মাননা পদক দেয়া মাসুদ পারভেজ, সে কী বলে ভিআইপি ডিক্লেয়ার্ড হয় না, সিআইপি ডিক্লেয়ার্ড হয় না। তো আশা কোন আশায় বা কোন ভরসায় আমি আমার ছেলেকে আমি সেখানে বলবো যে যাও তুমি ছবিতে জগতে যাও, ছবির জগতে কাজ করো, ছবিতে থাকো। কাজেই দোষারোপ করে লাভ হবে না, তো কাউকে দোষারোপ করি না আমরা। ইটস ফেট। যে জাতি নিজের কালচারকে চিনতে পারে না বা কালচারাল ফ্যাক্টরসকে যারা ভুলে যায়, তারা স্বাধীনতা রাখতে পারে না, এটা তাদের বোঝা উচিত। মাটি দিয়ে যে ম্যাপ দিয়ে যে দেশটা আঁকা হয় সেটা দেশ না, কারণ সে দেশটা পরিবর্তনশীল। পাক ভারত উপমহাদেশে এত বড় যে ম্যাপটা ছিল সেটা একদিক দিয়ে পাকিস্তান হয়েছে, একদিকে কাশ্মীর হয়েছে, একদিকে বাংলাদেশ হয়েছে, মাঝখানে ইন্ডিয়া হয়েছে। তো এইটুকু তো ম্যাপের, আসল তো হচ্ছে তার কালচার। মধ্যপ্রাচ্য আজকে আমরা যেটা দেখি, তো ওখানে সবগুলোই মুসলমান, ধর্মটাও তো বড় জিনিস না, কালচারটা হচ্ছে তার বড় জিনিস। কালচারটা যতদিন পর্যন্ত না ভালোবাসবে, যতদিন পর্যন্ত না চিনবে যে কালচার ছাড়া কোনো দেশ বা কোনো জাতি বাঁচতে পারে না, ততদিন পর্যন্ত চলচ্চিত্রের কোনো মঙ্গল নেই, চলচ্চিত্রের কোনো উন্নতি নেই, চলচ্চিত্রের কোনো ভালো আসবে না কোনো দিন। যখন তারা এটা বুঝতে পারবে যে হ্যাঁ কালচার লাগবে, একটা জাতির কালচারাল পরিচয় হচ্ছে তার আসল পরিচয়, তা না হলে সে পৃথিবীর থেকে আস্তে আস্তে মুছে যাবে। যেমন আমরা নিজেরাই দেখছি ছোট ছোট জাতি যারা ছিল তারা আস্তে আস্তে বাঙালিদের মধ্যে একটু একটু করে মিশে যাচ্ছে। কিছু কিছু তারা এখনও স্ট্রাগল করছে, একটা সময় তাদেরকে যদি সঠিকভাবে ব্যাক করা না হয় তারা আস্তে আস্তে মুছে যাবে। ঠিক এমনিভাবে বাঙালি যত কিছুই লাফালাফি করুক, যখন তারা কালচারকে ভুলে যাবে, নিজস্ব কালচারকে ভুলে গিয়ে এই ফুলের দিন, রোজ ডে, প্রপোজ ডে, ম্যারেজ ডে, ফাদার্স ডে, মাদার্স ডে এইসব হাবিজাবি করবে, নিজেদের দেশের বাংলা নববর্ষ ভুলে যাবে, চৈত্র সংক্রান্তি ভুলে যাবে, নিজস্ব কালচারগুলো যখন ভুলে যাবে তখন তো বাঙালি তার বাঙালি থাকবে না, বাঙালি তো তখন ইংরেজি আর বাংলা মিলে বাংলিশের মতো একটা কিছু হয়ে যাবে। তখন বুঝতে পারবে যে হোয়াট ইজ হোয়াট। এক নম্বর হচ্ছে যে সিনেমা থাকবে না। এটা এই মুহূর্তে যদি আমি বলি সেটা খুব আশ্চর্য মনে হবে। সিনেমার প্রসেসটা থাকবে, সিনেমাটা থাকবে, ফিল্ম থাকবে, বাট দ্য প্রসেস, যে প্রসেসে আমরা ছবি দেখছি, সিনেমা বলছি আর কি, এইটা থাকবে না। এটা 20-50 বছর পরে ইট উইল ভ্যানিশ, এটা চলে যাবে। যার প্রমাণটা আমি বলি যে আমি যখন প্রথম টেলিফোন কিনি, সেটা কিনেছিলাম আমি 1,06,000 টাকা দিয়ে, এত বড় একটা টেলিফোন। ওটা দিয়ে মানুষকে মাথায় মারলে পরে মানুষকে বেহুশ করে দেওয়া যেত, ঠিক আছে? সেই টেলিফোনটা কোথায় চলে আসছে আজকে? হাতের ঘড়িতে টেলিফোন আছে, কিন্তু কততে কল করবেন? 02956, 02956, পাইছি স্যার, নেন কথা বলেন। সেইটা আছে? নাই। টেলিফোন আছে, টেলিফোন শব্দটা আছে, কিন্তু ফর্ম ইটসেলফ হ্যাজ বিন চেঞ্জড। সেখানে সাদা কালো ফিল্মও ঠিক তেমনি সাউন্ডলেস ছিল, তারপরে সাউন্ড এসেছে, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তারপরে কালার এসছে, তারপরে ডিজিটাল এসছে। ফিল্ম কিন্তু সেইটা নাই। যে ফিল্ম বলছেন আপনারা, যখন এক কথায় বলেন যে ফিল্মের ভবিষ্যৎ কী, ওয়েল আমি যখন বলি যে ফিল্মের ভবিষ্যৎ হচ্ছে ফিল্ম থাকবে না, তার মানে কিন্তু এই না যে ফিল্ম থাকবে না, ফিল্ম উইল বি ডিস্ট্রয়েড। নো, ইট উইল কাম ইন এ ডিফারেন্ট ফর্ম। কী ফর্মে আসবে সেটা আমি জানি না। সায়েন্স কোথায় নিয়ে যাবে আমাদেরকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ফিল্ম উইল
থাকবে, কিন্তু যে ফিল্মকে নিয়ে আমরা ভাবছি, আপনি ভাবছেন বা সবাই যারা দর্শক তারা ভাবছে, এই ফিল্ম থাকবে না। হলে গিয়ে মিলেমিশে ছবি দেখা থাকবে না। এখনও তো টেলিফোন শুনি যে টেলিফোনই থাকবে না, এই যে টাচ টেলিফোন, এরপরে আসলো টাচ টেলিফোন। এখন তো শুনছি এলান মাস্ক বলতেছে যে টাচ টেলিফোন থাকবে না, ওটা থাকবে না। মানুষ ফিল করবে, দে ক্যান সি ইট, চোখের সামনে দেখতে পারবে তারা এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট টু সি। এখন ওরা কি বলে এটা আমাদের রিসিভ করতেও আমাদের খুব প্রবলেম হয়ে যায়। তো ঠিক তেমনিভাবে ফিল্মও একটা শেপ নেবে, ইট উইল টেক টার্ন ইনটু এ ডিফারেন্ট শেপ। ফিল্ম হয়তো শব্দটা থাকতে পারে, কিন্তু এই ফিল্ম থাকবে না। আমরা তখন কোনো ছবিকে প্রমোট করার জন্য বাইরে যাই না। তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে যখন একটা ছবি করলাম, সেটা হচ্ছে লড়াকু। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল খোকন, ওই বানালো ছবিটা, এবং এই ছবিটা ঢাকাতে প্রচণ্ড রকম ব্যবসা সফল ছবি হলো। তো বাইরে এই যশোরের মণিহার, এই মণিহারের মালিক যিনি ছিলেন ওই টাইম, এখনও বোধহয় তিনিই আছেন, আমার অত্যন্ত কাছের, মানে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। উনি আমাকে বললেন যে ভাই আপনি তো বাইরে যান না কখনো, চলেন একটু বেড়াতে যাই, যশোরে যাই, যশোরে হলটাও দেখে আসবেন, ছবিটাও আপনাকে নিয়ে আমরা বসে দেখবো আর কি। তাই আমি বললাম যে আপনার তখন রেডিওতে অনেক পাবলিসিটি যেগুলো হতো, হলের পাবলিসিটি যেগুলো হতো, তার মধ্যে অ্যাকসেপ্ট ঢাকা হলগুলো ছাড়া বাইরে যেসব ঢাকাতে রিলিজ যেগুলো হতো সেগুলো তো ঢাকা হলগুলো সবগুলো নাম বলা হতো। বাইরে যখন রিলিজ হতো তার শুধু মণিহার একটা ইয়ে করতো আর কি, পাবলিসিটি করতো, মণিহারে রিলিজ হচ্ছে। তো মণিহারের ব্যাপারে আরেকটা কৌতূহল ছিল আর কি আমাদের, যে এত বড় হল, এত নামকরা হল, সুন্দর হল বলছে সবাই, ভদ্রলোকও আমাদের সাথে অত্যন্ত বন্ধুভাজন। তো যাই, যশোর তো যাই না, অনেক দেখিনি, ঘুরে আসি, এই আমরা নিয়ে গেলাম। অ্যান্ড হি ওয়াজ কাইন্ড এনাফ যে উনি আমাদেরকে যেভাবে অত্যন্ত সম্মানের সাথে নিয়ে গেলেন, যতটুকু ব্যবস্থা করার দরকার, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুকে, মানে তিনি আমাদেরকে প্রচণ্ড রকমভাবে দেখাশোনা করলেন। এবং ছবি দেখার আগে দর্শকদের সামনে গিয়ে বললেন যে ভাই একটু যে দুই একটা কথা বলেন। আমরা গেলাম, দুই একটা কথা বললাম যে আমার ছোটো ভাইটা এই ছবিতে কাজ করছে, আপনারা দেখেন কীরকম লাগে, আপনাদের এখানে এসে ভালো লাগলো আমার খুব। কারণ যশোর বেসিক্যালি কয়েকটা জিনিসের জন্য আমার এমনিও খুব ভালো লাগতো, আজও ভালো লাগে কয়েকটা কারণের জন্যে। এটা অ্যাজ ইউ নো, ওখানে দুই একটা খাবার খুব নাম করা খাবার বাংলাদেশের। তো এইসব কথা বলে হাসলাম, খেললাম, সবাই দর্শক যারা ছিল তারাও উল্লাস করলো। এবং আমরা একটা দিন, হ্যাঁ একদিন বোধহয় একদিন ছিলাম, একদিন আগের দিন গেলাম, পরে রাতের অনুষ্ঠান করলাম, পরের দিন বোধহয় বিকেলবেলা বা একদিন থেকে আমরা চলে আসলাম। দ্যাট ওয়াজ এ নাইস হল, দ্যাট ওয়াজ এ যশোরের মানে একটা ডিস্ট্রিক্ট টাউনে যশোর হলো প্রথম ভালো হল, সিনেমা হল। দেন চিটাগংয়ে আরেকটা ভালো সিনেমা হল হলো জলসা, এটা একটা ভালো হল ছিল। এর বাইরে আছে দুই একটা হল, বাইরেও দুই চারটা হল আছে নাম করা উইথ ট্র্যাডিশন, মানে যারা অনেক বছর পর্যন্ত ছবি করছে। কিন্তু মণিহারের নামটা ছিল এই কারণের জন্য যে ট্র্যাডিশনাল যতটা ছিল তার চেয়ে বেশি হচ্ছিল যে ও একটা ছবি, মানে নাম করা জিনিসপত্র, মেশিনারিজ, বসার জায়গা ঠাকা, এগুলো একটু মডার্নাইজ করার চেষ্টা করেছিল। সো ইট ওয়াজ ভেরি, অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ ভেরি ফেমাস সিনেমা হল। এখনও যে আছে এটা ভাল লাগছে শুনতে, তবে কতদিন থাকবে সেটা সম্পর্কে আমার সন্দেহ আছে। চলচ্চিত্রের দর্শকরা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত চলচ্চিত্র টিকবে না। কারণ সাধারণ মানুষদের, আমরা যাদেরকে সাধারণ বলি, তারা আসলে ভালো মানুষ, খারাপ মানুষ হচ্ছি আমরা, আপনারা। এই সাধারণ মানুষরা জীবনে স্বাধীনতার সময় থেকে শুরু করে 1947 থেকে শুরু করে তারা কিন্তু ভোট দিতে কখনো ভুল করেনি, পাকিস্তান ভারত ভাগ করতে ভুল করেনি,
বাংলাদেশ যখন হয়েছে তখন বঙ্গবন্ধুকে ভোট দিতে ভুল করেনি, পাকিস্তানের এগেনস্টে ভোট দিতে তারা ভুল করেনি। ঠিক আছে, ভুল করেছে কারা, চুরি করেছে কারা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়েছে কারা? আমরা, বড় লোকেরা, টাকা পয়সাওয়ালারা, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, এইসব জায়গায় তথাকথিত বড় লোকরা, শিক্ষিত লোকেরা, এবং চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ সবগুলো হচ্ছে শিক্ষিত লোকেরা। সাধারণ লোক যারা বলেন আপনি যাদেরকে, তারা সবসময় অতি সাধারণ, খুব স্বল্প জিনিসে তারা সুখী হয়, স্বল্প জিনিসে তারা ভালোবাসে, স্বল্প জিনিসে তারা বিশ্বাস করতে চায়। আমরা যতটুকু দাড়ি রেখে সুরমা লাগিয়ে মুসলমান ধর্ম পালন না করি, ওরা দাড়ি না রেখেও 5 বেলা নামাজ না পড়েও ওরা আমাদের চেয়ে অনেক বেটার মুসলমান। অন্তত মুসলমানের মেইন বেসগুলো ওদের মধ্যে খুঁজে পাওয়া যায়, আমাদের মধ্যে যেটা নাই। কাজে ওরা যখন চলচ্চিত্র জগৎকে ভালোবাসে, ওরা আজকেও আমাদেরকে ভালোবাসে, ওরা আজকেও আমাদেরকে সম্মান করে, আজকেও আমাদেরকে শ্রদ্ধা করে। এখনকার ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা তারা ভালোবাসে বিদেশি একজনকে, মার্লন ব্র্যান্ডোকে ভালোবাসে, তারা ভালোবাসে শাহরুখ খানকে, তারা সোহেল রানা কে, তারা তাকে সোহেল রানা, হ্যাঁ নাম শুনেছি, লজ্জাও লাগে না তাদের যে তারা বাঙালি। মহিলারা সবসময় ভালো দর্শক, এরা চিরজীবনই ভালো দর্শক, এবং তারা ওই ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু এইসব কবিতার মধ্যে ভোলে না। তারা ওই বিদেশি যখন ইন্ডিয়ান আর্টিস্টদের এনে এখানে বাংলাদেশে অনেকে নায়ক নায়িকা বানাতে চেয়েছে, তখন এরাই বলেছে যে এইটা কোত্থেকে আনছে, এটার চেয়ে তো আমাকে অমুকে অনেক ভালো, ও তো কথাও কইতে পারে না, কারণ ওরা তো কথা বলে শুদ্ধ ভাষায়, ওর ব্রাণের ভাষা যেটা, ও যে বাংলায় কথা বলে সেই বাংলায় তো ও কথা বলে না, ও তো ওর বাংলার মধ্যে টান আছে, বাংলার মধ্যে একটা ছন্দ আছে, সেইভাবে কথা বলে, সেটা তো ওর পরিচিত না, ওর হৃদয় না, ওর রক্তের মধ্যে নাই। আজও সেই ধরনের ছবি যখন আসে, সেই ধরনের কথা যখন আসে, সেই ধরনের গান নিয়ে যখন আসে ছবি, আজও কিন্তু বাংলাদেশের সেই মানুষরা আজও ছবি দেখে, যেমন দেখেছে ইদানিংকালে, 2 বছর আগেও একটা ছবি দেখেছে, তারা চোখ বন্ধ করে দেখেছে। কি যেন একটা কি গান দেখেছে, গান শুনে প্রায়ই শুনে, কোনো একেবারে হেভি একটা বিরাট কথার গান না, কিন্তু সিম্পল সুর, সিম্পল গান। প্রিয়তমা একটা, গত লাস্ট 2-3টা ছবির মধ্যে প্রিয়তমা ইজ ওয়ান অফ এ হিট মুভি। কিন্তু এছাড়াও আরও একটা ছবি আছে, কি যেন আরেকটা ছবির মধ্যে, এই যে আমি যেন কালা পাখি তুমি যেন কি বসন্তকালী তোমায় বলতে পারিনি। সাধারণ গ্রামের মানুষ, আমি গ্রামের মধ্যে একেবারে ভিতরে ঢুকে দেখেছি মনে শুয়ে গান গাইতেছে আর হাল চাষ করতেছে, আমি যেন কালা পাখি, বিকজ ইট ইজ ইন দেয়ার হার্ট, তাদের রক্তের মধ্যে মেশা, সেই জিনিসে যেতে হবে, দেন ইউ ক্যান রিচ দেম। বড় বাড়ি, বড় গাড়ি, বড় কিছু করলেই বাঙালি হওয়া যাবে না। বাঙালি হতে হলে বাঙালি হতে হবে। ভ্যালেন্টাইন ডে করলে লাভ হবে না। ভালোবাসা দিবস তাদের জন্য হতে পারে যারা সারা বছরে 10 জনের সাথে ঘর করে, একজনকে ভালোবাসে। আমরা 10 জনের সাথে ঘর করি না, বাঙালিরা তা করে না, আমাদের চরিত্র তা না। কাজে আমরা একজনকেই ভালোবাসি, আমাদের জন্য ভালোবাসা প্রত্যেক দিনই। না, অনুভূতির ওইরকম আমি বললাম না যে অন্যের অনুভূতির সাথে আমার অনুভূতি কখনোই মিলবে না। কেন আমি যখন প্রথম দিন হলে যাই, আমি তখন সকালবেলা ঘুমিয়েছিলাম, মানে ছবি রিলিজ করার পরে এই মধুমিতাতে রিলিজ করলাম। মধুমিতাতে রিলিজ করার পরে পাশে ছিল যে জায়গাটা গোপীবাগ, ওইখানে আমার বড় ভাই আমার এক মামাতো ভাই থাকতেন, ওই বাসা গিয়ে ঘুমিয়েছিলাম। কারণ ঘুমানোটা কি ভয়ের চোটে ছিল না কি কারণে ছিল এই মুহূর্তে তো আমি বলতে পারবো না। ঘুমিয়ে থাকতে থাকতে জানি যে 10টার সময় ছবি রিলিজ হবে, হোক যা হবে, কোনো চিন্তা নেই। ঘুমিয়ে পড়েছি, সকাল 12:30টার দিকে দেখলাম যে বাসার মধ্যে খুব হইচই। আমার বড় ভাই, মানে ওই যে যার বাসায় আমি থাকি, ওই দিন ছিলাম, উনি দেখলাম যে চিৎকার করে, আরে কই তুই, তাড়াতাড়ি ওঠ, তোর জন্য মিষ্টি নিয়ে আসছি, তুই তো সারা বাংলাদেশ মাত করে দিছস। আমি এই ঘুম থেকে উঠলাম, এবং ঘুম থেকে মানে চোখ খুললাম, চোখ খুলে দেখলাম যে ভাই আমাকে এসে জড়িয়ে ধরলো, বললো যে তোর ছবি তো সুপারহিট। তখন মনের মধ্যে একটু এক ধরনের বলা যেতে পারে যে একটা কনফিডেন্স, যে ঠিক আছে পাবলিক, নিজের চোখে দেখেছি নিজেকে, হয়তো নিজেকে ভালো লেগেছে,
অন্য চোখেও ভালো লেগেছে। দেন আই ওয়েন্ট 3টা কি 6টার সময় আমি সিনেমা হলে ঢুকলাম ছবি দেখতে। তো কাউকে না বলে চুরি করে একা একা হলের মধ্যে ঢুকে ওই দারোয়ান যে ছিল, দারোয়ান তো আমাকে দেখে প্রথমে যে ছিল সে তো পাশে চিনল না, কিন্তু ওই পাশে ফারুক ছিল হলের মালিক, ও ও ওকে সরাই দিয়ে আমাকে নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে আমি দাঁড়িয়ে দেখলাম চুপচাপ। ইট ওয়াজ কোয়াইট। ফার্স্ট সিনের বোধহয় 3 মিনিট পরে একটা সিকোয়েন্স ছিল। তখন ছিল ভিলেন ছিল একজন খান জয়নুল, অত্যন্ত নামকরা ভিলেন ছিল। খান জয়নুলের সাথে সুলতানা ছিল হিরোইন, খান জয়নুলের ওয়াইফ। তো খান জয়নুলের সাথে ট্রেনে যাওয়ার পথে আমার বন্ধুত্ব হয় ছবি শুরুতেই, একেবারে শুরুতে। তো খান জয়নুল বলে যে তুমি আমাদের দেশে আসতেছো, আমার একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, তুমি আমার রেস্টুরেন্টে একটু চলো, দেখে যাবে। তা আমি ওই রেস্টুরেন্টে ঢুকি। ঠিক এই টাইমেই জসিম ওই ছবিতে ফার্স্ট কিন্তু অভিনয় করে। এর আগে সে দাঁড়িয়েছিল একটা ছবিতে, কোনো কাজ করেনি, দাঁড়ানো ছিল। আমার মাসুদ রানাতে সে ফার্স্ট অভিনয় করে, এবং সেখানে সে এসে করলো কি, ওই যে সুলতানাকে থাইয়ের মধ্যে চেপে ধরে। সুলতানা তার হাত থেকে সরে যেতে চায়, কিন্তু জসিম পান্ডা এই ক্যাটাগরির ক্যারেক্টার ছিল তার, সে ওই থাইকে চেপে ধরে। ঠিক সেই টাইমে আমি এবং ওই খান জয়নুল ঢুকি ওর রেস্টুরেন্টে। ঢুকলে পরে যখন আমি বুঝি খান জয়নুল ওখানে যায়, দৌড় দিয়ে যায় তার ওয়াইফকে চাটতে, জসিম হাত দিয়ে একদম ঢিল মারে, খান জয়নুল পড়ে যায়, খুব হালকা পাতলা, ভীষণ দূরে পড়ে যায়। তখন আমার কোট ছিল, আমি কোটের বাটনটা খুলতে থাকি, একটা বাটন খুলতে। পাবলিক তো তখনও চেনে না সোহেল রানা কে, কিন্তু বাটন যখন খুলতে থাকি তখনই দেখি যে আমি হলের মধ্যে প্রচণ্ড রকম করতালি। পাবলিক মানে এক্সপেক্ট করে নেয় যে এই হিরোটা বোধহয় এখন মারামারি করবে, এবং এই মারামারিটা আসলে খুব একটু দুর্ধর্ষ মারামারি ছিল। উই ট্রাইড ফর দ্যাট ফাইট ফর অলমোস্ট 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমরা চেষ্টা করেছিলাম মারামারিটার জন্যে। ওই মারামারিটা করলো, এবং ওই মারামারি যখন ওরা প্রচণ্ড বেগে তালি বাজাচ্ছে, আমি ওই ফারুককে না বলে বাইরে চলে আসলাম। বললাম যে আল্লাহর কাছে হাজার শুকর, আলহামদুলিল্লাহ, আমার আর ছবি দেখার দরকার নেই, একবার তালি দিয়েছে, ইটস অল রাইট, আই থিঙ্ক আই হ্যাভ পাসড দ্য এক্সাম। তো তারপরে তো দেখা গেল যে নিচে নামতে এসে দেখলাম ফারুক দৌড়ে আসলো। দেখতে বললাম যে দোস্ত, তোমার রবিবার পর্যন্ত তোমার ছবি, তখন হলে অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে যেত, শুক্রবারে বিক্রি হয়ে যেত। বলে যে রবিবার পর্যন্ত, রবিবার নাইট পর্যন্ত তোমার 3 দিনের আমরা অ্যাডভান্স ছাড়ি, 3 দিন পর্যন্ত আমাদের বুকড। যদি আমরা এখন অ্যাডভান্স ইচ্ছা করে ছাড়ি তাহলে আমার হোল উইক বুক হয়ে যাবে। হি ওয়াজ মোর দেন হ্যাপি। আমাকে খুব জড়িয়ে দিল, তুলে নিয়ে ঘুরলো, এইসব হাবি যাবি আর কি। ইট ওয়াজ মেমোরেবল ডে ফর মি। আছে না, ডক্টর বলে না যে তোমার মৃত্যু আয়ু হচ্ছে তুমি আর 24 ঘন্টা বাঁচবে। অনেক সময় বাইরে এসে বলে দেয় ডক্টররা 24 ঘন্টা বাঁচবে, এর চেয়ে বেশি বাঁচবে না। তো 24 ঘন্টা বাঁচার জন্য ওয়েট করো বাইরে বসে বসে, অথবা কাছে বসে থেকেই ওয়েট করো যে দেখতে থাকো, ইট উইল ডাই। যেটা আমি 6 বছর আগে বলেছি। একসময় বলেছি ফিল্ম ইজ ইন কমা, তারপরে 4-5 বছর আগে বলেছি ফিল্ম ইজ ইন লাইফ সাপোর্ট। পেপারগুলো দেখে নিও, অথবা টেলিভিশনের মানে তোমাদের ইন্টারভিউগুলো দেখে নিও, লাইফ সাপোর্ট। তারপর বলেছি ফিল্ম ইজ ডেড, এটাও বলেছি 2 বছর আগে, ফিল্ম ইজ ডেড। তারপরে গত 1 বছর পর্যন্ত বলছি তোমরা এখন এটাকে অটোপসি করতে পারো। আজকে তোমাকে আবার একই জিনিস বলছি যে ইটস ডেড, তুমি এটাকে নিয়ে অটোপসি করতে পারো, যে মারা গেল কেন। অটোপসি করে যখন খুঁজে বের করতে পারবে যে হ্যাঁ এই কারণের জন্য মারা গেছে, তখন তার অ্যান্টিভেনাম আবিষ্কার করো। মনিহার সিনেমা হলে তো পুরুষ মহিলা সংখ্যা আনুপাতিক হারে বলা খুব মুশকিল হয়ে যাবে। তবে তবু তারপরে বলা যেতে পারে যে যেহেতু সেদিন আমরা গিয়েছিলাম, সে কারণের জন্য ভিড় একটু বেশি ছিল। বেশিরভাগ
মহিলারা ওদিন যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধহয় করেননি। তারপরেও 60-40% মতো ছিল বোধহয়। 60 ভাগ যদি ছেলে হয়ে থাকে 40 ভাগের মতো মহিলারা ছিল। আর মহিলাদের হচ্ছে যেটা, সেটা ওই টাইমে মেয়েরা যেটা করতো, আজও অবশ্য সেটা করে না। আজকালকার মেয়েরা তো একদম স্ট্রেট চিৎকার করেই বলে, চিৎকার করে বলবে কেন, মুখে দূর থেকে ফ্লাইং কিস করে। ওগুলো তো ওদের তখন জানা ছিল না। সে কিচিরমিচির চতুর্দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে, আমরা হেঁটে আসছি, চতুর্দিকে লাইন দিয়ে দুই পাশে লাইন দিয়ে দাঁড়ানো, সব কিচিরমিচির মানে কথা বলা তো মুশকিল, কথা শোনা যায় না। সবাই কথা বলছে, সবাই চিৎকার করতেছে, সবাই হাসতেছে, সবাই পাঞ্চি করছে, সবাই শাড়ির আঁচল মুখের মধ্যে নিচ্ছে। ইট ওয়াজ জাস্ট এ অ্যামেজিং সিন। এটা করা খুব মুশকিল। নাইস, সো নাইস পিপুল দে ওয়ার। যশোরের মানুষ এখনও ভদ্র, এখনও ভালো।